একবার কলকাতার গল্পকারদের নিমন্ত্রণ জানানো হয়েছিল উত্তরবঙ্গে গল্প পড়ার অনুষ্ঠানে, বাংলা গল্প। সেখানে উপস্থিত হয়েছিলেন সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, সমরেশ মজুমদার এবং আরও অনেকের সাথে বুদ্ধদেব গুহ। তা অনুষ্ঠান ছিল দুদিনের। শেষ দিন অনুষ্ঠানে গল্প পড়ার পর তারা সবাই মিলে গিয়েছিলেন মধু চা বাগানে। সন্ধ্যায় বাংলো বাড়িতে ভরপেট মদ্যপান করে সবাই গেলেন কুলি লাইনে নাচ দেখতে। হঠাৎ সেখানে দেখা গেল গলায় মাদল ঝুলিয়ে বুদ্ধদেব গুহ নাচিয়েদের সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন। স্যুট প্যান্টের সাথে মাদল ঝুলিয়ে নাচ করাটা একদম মানানসই না হলেও তার সেদিকে কোনো খেয়ালই নেই। এমন সময় বেশ গোলমাল শুরু হলো সেই নাচের আসরে। স্থানীয় লোকজন এমন ঝগড়াঝাটি শুরু করে দিল যে চা বাগানের ম্যানেজার লেখকদের বাংলো বাড়িতে নিয়ে যেতে চাইলেন। তা সবাই মিলে গাড়িতে ওঠার পর হঠাৎ দেখা গেল বুদ্ধদেব গুহ নেই। সর্বনাশ! তাকে ওখানে ফেলে রেখে যাওয়া সম্ভব? শুরু হলো খোঁজ আর খোঁজ। কুলি লাইনে তখনও উত্তেজিত শ্রমিকরা চিৎকার করে যাচ্ছেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে বুদ্ধদেব গুহকে পাওয়া গেল। একটি ঝুপড়ির মধ্যে খাটিয়ায় চিত হয়ে শুয়ে শুয়ে বাইরের চিৎকার চেঁচামেচিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি মহানন্দে এক বৃদ্ধ মাতালের সাথে সমানে বকে যাচ্ছেন। সেই দৃশ্য দেখে তো সকলে হতবাক। ভদ্রলোকের একটু ভয়ডর নেই? সাহিত্যিক সমরেশ মজুমদার সেই ঘটনাটিকে বর্ণনা করে লিখেছেন, না, আমি কখনো মনে করি না এটা শৌখিন মজদুরি, বরং উল্টোটাই মনে হয়। একজন সহজ সরল মানুষকে কলকাতায় মুখোশ পরে থাকতে হয়, কিংবা এমন হতে পারে প্রথমটায় তিনি অভ্যস্ত, দ্বিতীয়টি তার বাসনায়। আসলে বুদ্ধদেব গুহ গড়পড়তা বাঙালি কবি সাহিত্যিকদের মতো মোটেই ছিলেন না। চেনা খোপে তাকে কখনোই ছকে ফেলা যায়নি। শহরে শিক্ষিত সমাজকে তিনি বরাবর বুড়ো আঙুল দেখিয়েছেন আর নিজেকে বলেছেন জঙ্গলি। জল জঙ্গলে আদারে বাদারে টই টই করে ঘুরে বেড়ানোর সময় তার হাতে ছিল দোনালা বন্দুক। অন্যদিকে লেখার টেবিলে হাতে ঝকঝক করত সাহিত্যিকের অসাধারণ কলম। অদম্য এক প্রেমকে পাথেয় করে তিনি জিতে নিয়েছিলেন বাঙালি পাঠকের হৃদয়। শরীরী প্রেমে মিশিয়ে দিয়েছিলেন পবিত্রতার এক অদ্ভুত অনুভব। আর সেই অনুভবে জঙ্গলের নিবিড় প্রেমে অথবা নারী সঙ্গে নিজেকে কখনো তিনি লুকিয়ে রাখেননি। উপন্যাসের ছত্রে ছত্রে যেন উন্মুক্ত করেছেন নিজেরই জীবনের খসড়া। তিনি একবার মজা করে লিখেছিলেন, আজ থেকে 100 বছর আগে জন্মালে জমিদারের সুদর্শন পুত্র হয়ে গ্রামের পুকুরধার থেকে যুবতীদের তুলে নিয়ে যেতাম বাগান বাড়িতে। এখন যেহেতু সেটা সম্ভব নয়, তাই লিখি। এমন কথা লিখতে পারেন যিনি, তিনি বুদ্ধদেব গুহ সবার থেকে আলাদা যে হবেন সে কথা বলার অপেক্ষা রাখে না। চলুন খুব সংক্ষেপে তার জীবনী কিছুটা জেনে নেওয়া যাক। বুদ্ধদেব গুহ জন্মগ্রহণ করেছিলেন 1936 সালের 29শে জুন। জন্মস্থান কলকাতা। পড়াশোনা সেন্ট জেভিয়ার্স কলেজে। পেশায় ছিলেন নামী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পশ্চিমবঙ্গ সরকারের আয়কর বিভাগের উপদেষ্টা বোর্ডের সদস্য ছিলেন। পরবর্তীকালে তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রে অডিশন বোর্ডের সদস্য হয়েছিলেন। এমনকি কেন্দ্রীয় সরকারের ফিল্ম সেন্সর বোর্ডেরও সদস্য ছিলেন। বামফ্রন্ট আমলে তিনি বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ড এবং নন্দন উপদেষ্টা বোর্ডের সদস্য ছিলেন। তিনি খুব সুন্দর ছবি আঁকতেন। নিজের একাধিক বইয়ের প্রচ্ছদ তিনি নিজেই এঁকেছিলেন। গায়ক হিসাবে পুরাতনী গান, বিশেষ করে টপ্পা গানের গায়ক হিসাবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। 1962 সালে দাম্পত্য জীবন শুরু। তার স্ত্রী ঋতু গুহ ছিলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। বুদ্ধদেব গুহর লেখার সাথে আমার প্রথম পরিচয় স্কুল জীবনে। যতদূর মনে পড়ে, শারদীয়া আনন্দ মেলায় সম্ভবত পড়েছিলাম বুদ্ধদেব গুহের উপন্যাস গুগনো গুম্বারের দেশে।
আজও ভুলিনি পৃথিবী বিখ্যাত আফ্রিকার সেরেঙ্গেটি জঙ্গলে মাসাই যোদ্ধাদের সাথে রিজুদার রোমাঞ্চকর সেই কাহিনী। সেরেঙ্গেটির জঙ্গল থেকে রিজুদার কলকাতায় বেঁচে ফিরে আসার সেই রুদ্ধশ্বাস গল্প। সেই প্রথম রিজুদার সঙ্গে আমার মোলাকাত এবং অবধারিত প্রেম। এরপরেই পড়েছিলাম তার আরেক রিজুদা উপন্যাস অ্যালবিনো। এটুকু মনে আছে, বিহারের হাজারিবাগ জঙ্গলের পটভূমিতে দানা বেঁধে উঠেছিল সেই গল্পটি। রিজুদাকে নিয়ে ছোটদের জন্য তার প্রথম বই রিজুদার সঙ্গে জঙ্গলে। রিজুদাকে বলা হয় জঙ্গলের পটভূমিকায় বাংলা সাহিত্যের একমাত্র অভিযাত্রিক গোয়েন্দা চরিত্র। তার পুরো নাম রিজু বোস, সঙ্গী তিনজন, একজনের নাম রুদ্র, অন্য দুজনের নাম তিতির ও ভটকাই। রুদ্রই এই গল্পগুলির বর্ণনাকারী। রিজুদাকে নিয়ে লেখা উপন্যাসগুলির মধ্যে বিখ্যাত গুগুনো গুম্বারের দেশে, অ্যালবিনো, রিজুদার সঙ্গে জঙ্গলে, বনবিবির বনে, টার বাঘোয়া, কুরুবকের দেশে প্রভৃতি। একথা অস্বীকার করার উপায় নেই যে বাংলা সাহিত্যের অন্যান্য দাদাদের মতো, যেমন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা, সত্যজিৎ রায়ের ফেলুদা, সবার বড় দাদা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী, এসব দাদাদের মতোই বুদ্ধদেব গুহের রিজুদাও বাংলা সাহিত্যে লাভ করেছে অমরত্ব। পাহাড়, জল, জঙ্গল, গাছগাছালি এসব নিয়ে আমাদের যে বিরাট বিশাল বৈচিত্র্যময় সুন্দর এই স্বদেশের প্রকৃতির প্রতি যে প্রেম, সেই প্রেমে কিশোর কিশোরীদের উৎসাহী করে তুলতে, কিশোর কিশোরীদের ভালোবাসা জাগিয়ে তুলতে রিজুদার মতো চরিত্র বাস্তবিকই বাংলা সাহিত্যে অত্যন্ত দুর্লভ। বুদ্ধদেব গুহের লেখা রিজুদার কাহিনীগুলি পড়লে, কাহিনীগুলির সাথে একাত্ম হলেই কিশোর কিশোরীদের মনে অ্যাডভেঞ্চার, সাহস, শুভ অশুভ বোধ, ন্যায় অন্যায়ের বোধ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা, এসব দুর্লভ গুণ অবধারিতভাবে সঞ্চারিত হবেই। আর এখানেই বুদ্ধদেব গুহের লেখনীর সার্থকতা। ইউনিভার্সিটিতে পড়ার সময় কেমন করে যেন বাবলি উপন্যাসটি হাতে এসে পড়েছিল। হ্যাঁ, পড়েছিলাম, কিন্তু বাবলি আর অভির রোমান্স, ঝুমাকি নিয়ে তাদের সম্পর্কের জটিলতা, সব কিছু কেমন যেন একরকম টেলটেলে মনে হয়েছিল। সত্যি কথা বলতে কি, তখনও বুদ্ধদেব গুহ মানে আমার কাছে রিজুদাই ছিল শেষ কথা। চাকরি জীবনের একেবারে প্রারম্ভে পেয়েছিলাম একটু উষ্ণতার জন্য। এই অসামান্য উপন্যাসটি পড়ে ভীষণ অভিভূত হয়েছিলাম। নতুন এক জীবন দর্শনে বুঁদ হয়েছিলাম দীর্ঘ সময়, একেবারে অন্য রূপে। একজন প্রেমিক পুরুষ হিসাবে বুদ্ধদেব গুহকে আবিষ্কার করা সেই শুরু। আর অজস্র অগণিত বাঙালি পাঠকের মতো আমিও হয়ে উঠেছিলাম তার গদ্যের একজন গুণমুগ্ধ ভক্ত। পরপর পড়া হয়েছিল অনেকগুলো উপন্যাস, তার মধ্যে মনে দাগ কেটে রইল একটু উষ্ণতার জন্য, কোয়েলের কাছে এবং মাধুকরী। জঙ্গলমহল তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। বড়দের জন্য লিখেছেন বহু উপন্যাস। 1976 সালে হলুদ বসন্ত উপন্যাসের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার। তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কোজাগর, অববাহিকা, চারকন্যা, একটু উষ্ণতার জন্য, হলুদ বসন্ত, কোয়েলের কাছে, নগ্ন নির্জন, মাধুকরী প্রভৃতি। এই উপন্যাসগুলির মধ্যে কোয়েলের কাছে হলো বহু বন্দিত একটি উপন্যাস। পালাময়ের জঙ্গলের পটভূমিতে বিকশিত হয়েছে উপন্যাসের চরিত্রগুলি। যদিও প্রকৃতি এখানে প্রধান চরিত্র, কিন্তু যে কয়েকজন মানুষের উল্লেখ আছে তারাও তাদের ব্যক্তিগত আচার আচরণে পাঠকের কাছে হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। মারিয়ানার প্রেম, সুমিতা বৌদির কামনা, জগদীশ পাণ্ডের হিংস্রতা, যশবন্তের আদিমতা, এসব কিছু নিয়েই সৌন্দর্যে, রোমাঞ্চে, উৎকণ্ঠায়, আবেগে উজ্জ্বল এক উপন্যাস কোয়েলের কাছে। বলা বাহুল্য, এই উপন্যাস পড়েই সমালোচকরা বড় সুন্দর করে বলেছেন, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে,
পুরনো পালাময়ের এই প্রবাদ পরিণত বাক্যটিকে মনে রেখেই আরেকটু এগিয়ে বলা যায়, অন্যরা অন্যত্র সুন্দর। বুদ্ধদেব গুহ, জঙ্গলমহলে। একটা সময় কফি হাউসে বলা বলি হতো, অল্প বয়সী ছেলে মেয়েদের লেখক হলেন বুদ্ধদেব গুহ। একটু বয়স হলে, কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পেরোলে তার লেখা কেউ আর পড়ে না। আসলে তার লেখা কখনোই খেটে খাওয়া মানুষদের নিয়ে ছিল না। তার লেখা হলো সমাজের বিত্তবান মানুষদের নিয়ে। হ্যাঁ, এ কথা ঠিকই, সমাজের বিত্তবান পুরুষ মহিলাদের জীবনযাপনের গল্প তিনি লিখতেন, কিন্তু তার ট্রিটমেন্ট ছিল সম্পূর্ণ অন্যরকম। এ প্রসঙ্গে আমার মাধুকরী উপন্যাসটির কথা মনে পড়ছে। বুদ্ধদেব গুহের সবচাইতে বিতর্কিত উপন্যাস মাধুকরী। দেশ পত্রিকায় যখন ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হচ্ছিল, তখন অনেকে অভিযোগ জানিয়েছিল যে উপন্যাসটির ভাষা ভদ্রতার সীমা অতিক্রম করেছে। আপনারা যদি উপন্যাসটির ভূমিকা পড়েন, দেখবেন সেখানে বুদ্ধদেব গুহ নিজেই বলেছেন, মাধুকরী যে ভবিষ্যৎ প্রজন্মের পাঠকদের জন্য লিখেছি তাতে আমার নিজের কোনোই সন্দেহ নেই। তবে এই প্রজন্মের অনেক পাঠক পাঠিকাও এই উপন্যাস হয়তো আগ্রহ সহকারে পড়বেন, কারণ বর্তমান গড়িয়ে গিয়েই ভবিষ্যতে পৌঁছায়। তা ভবিষ্যতের জন্য যা লেখা, তা সমকালে বহু ক্ষেত্রেই তো বিসদৃশ্য মনে হতে পারে। বহু পাঠকের হয়তো তাই মনে হয়েছিল। আসলে বুদ্ধদেব গুহ সমাজের বিত্তবানদের নিয়ে এখানে যা করেছিলেন তা ছিল একটি এক্সপেরিমেন্ট। উপন্যাসে আমরা দেখি পৃথু ঘোষ চেয়েছিল বড় বাঘের মতো বাঁচবে, কিন্তু তাকে ফিরে আসতে হয়েছিল শেকড়ের কাছে। স্ত্রী রুষার জীবনের দ্বন্দ্বে ফুটে উঠেছিল জীবনের প্রতি আসক্তি, আর আসক্তির মধ্যে লুকিয়ে থাকা নিদারুণ এক বিতৃষ্ণা। প্রেম থেকে প্রেমে জটিল বাঁক নেয় সম্পর্কগুলি। সবশেষে যেন কোথাও মনে হয় উপন্যাসের চরিত্রগুলি রিক্ত হয়ে, নিঃস্ব হয়ে, মাধুকরীর ঝুলি হাতে নিয়ে দাঁড়িয়েছে প্রকৃতির কাছে। আপনারা জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরও বিত্তবানদের নিয়ে লিখেছিলেন, কিন্তু তার গল্পে, তার কাহিনীতে বক্তব্য ছিল আসল। অন্যদিকে বুদ্ধদেব গুহের লেখায় কিন্তু বক্তব্য নয়, চরিত্রগুলোর ব্যক্তিগত আচরণই ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে যেন এক বুক মরুভূমি নিয়ে ঘুরে বেড়ানো বিত্তবানদের গল্প, তাদের অল্প বয়সী ছেলে মেয়েদের প্রেম আর প্রেমহীনতার গল্প এক সাবলীল দক্ষতার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরেছিলেন বুদ্ধদেব গুহ। আর এই ট্রিটমেন্টের সাথে সাথেই তিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক। যারা বলতেন তিনি অল্প বয়সী ছেলে মেয়েদের লেখক, তারা অবাক বিস্ময়ে দেখলেন গত 40 বছর ধরে তার বই বিক্রি বিপুল পরিমাণে ক্রমবর্ধমান। বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। গত এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হয়েও লড়াই করে কোভিড জয়ী হয়েছিলেন বুদ্ধদেব গুহ, কিন্তু শরীরের অসুস্থতা আর কাটল না। শরীরের নানা জটিলতার কাছে হার মেনে গত 29 আগস্ট রাত 11:15 নাগাদ কলকাতার বেলভিউ নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বাংলা সাহিত্যের জগতে প্রবেশ করেছিলেন যেমন রাজার মতো, চলে গেলেন সেই রাজারই বেশে। শ্রদ্ধা জানাই এই বহুমুখী বর্ণময় চরিত্র, আমাদের অন্যতম সেরা গদ্যলেখক বুদ্ধদেব গুহকে। যেখানেই তিনি থাকুন, ভালো থাকুন। নমস্কার।